হ্যালো স্টুডেন্ট, তাহলে বলো আজকে আমরা একটা সেই চ্যাপ্টারটাকে নিয়ে ডিসকাস করছিলাম যেটা আমাদের লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের বেঁচে থাকার জন্য খুব ইম্পর্টেন্ট, মানে সেই হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজকে নিয়ে, তাই তো? এই চ্যাপ্টারটা আমরা আগের দিন দেখছিলাম ইমিউনিটি পাওয়ার সম্বন্ধে। এবার আমরা আসবো আমাদের কোন পার্টটা, শোনো, সেটা হচ্ছে ইমিউনাইজেশন। অনেকটা ইমিউনিটি পাওয়ারের সঙ্গেই রিলেটেড এটা। আমাদের আজকে আমরা করোনা এই ডিজিজকে নিয়ে, এই ভাইরাসটাকে নিয়ে যখন খুব চিন্তিত আমরা একটা জিনিসের কথা সবাই বলছি, এর যদি কোনো ভ্যাকসিন ডিসকভার হতো খুব ভালো হতো। আজকে আমরা সেই ভ্যাকসিন ব্যাপারটা কি সেটা নিয়ে চলো একটু ডিসকাস করি। দেখো, ফার্স্ট আমরা দেখি এই ইমিউনাইজেশনের মোস্ট ইম্পর্টেন্ট বেসিসটা হচ্ছে দ্য বেসড অন দ্য মেমোরি অফ দ্য ইমিউন সিস্টেম। আমাদের ইমিউনিটি সিস্টেমের সব থেকে বড় অ্যাডভান্টেজটা কি জানো? এটার একটা মেমোরাইজেশন পাওয়ার আছে। এটা মেমোরাইজড করে রাখতে পারে কোন ধরনের প্যাথোজেনস এন্ট্রি করেছিল, তার রিলেটেড ও অ্যান্টিবডিজ তৈরি করে। আমরা তো দেখেও ছিলাম আগের দিন, তাই না? তাহলে মাসুম, অরিজিৎ, ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছো? অমিতেশ, শাসমিত, দেখো আজকে যেটা আমি ব্যাপারটা বলছি ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন, যার নাম দিয়েছি আমরা ভ্যাকসিনেশন। আমরা ভ্যাকসিন তো সবাই নিয়েছি ছোটবেলায়, তাই না? এবার ওই ভ্যাকসিনের মধ্যে কি থাকে জানো? ভ্যাকসিনের মধ্যে জেনারেলি থাকে এ প্রিপারেশন অফ ভ্যাকসিন, দ্যাট ইজ দ্য অ্যান্টিজেনিক প্রোটিন থাকতে পারে, কোনো প্যাথোজেন্সের প্রোটিন পার্টটা থাকলো, মানে যে পার্টটা প্রোটিন পার্ট অফ দ্য অ্যান্টিজেন্স। এটা ছাড়াও ইনঅ্যাক্টিভেটেড প্যাথোজেন্স থাকতে পারে, মানে যে প্যাথোজেন্সটা ডিজিজ কজ করবে না কিন্তু আমাদের বডিতে, আমাদের ব্লাডে আসলে সে অ্যান্টিবডিজ প্রোডাকশন করবে টু ইন্ট্রোডিউস ইনটু দ্য বডি। তাহলে ভ্যাকসিনের থ্রু দিয়ে আমরা হিউম্যান বডিতে কি ইনসার্ট করব? আইদার অ্যান্টিজেনিক প্রোটিন হতে পারে, আদারওয়াইজ ইনঅ্যাক্টিভেটেড অর অ্যাটিনিউটেড প্যাথোজেন্সও হতে পারে। আরো ডিফারেন্ট ওয়ে আছে, আমি একটু একটু করে তোমার বলারও চেষ্টা করব। ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন, সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন, থার্ড জেনারেশন ভ্যাকসিন, আমরা ভ্যাকসিনের জগতে অনেক ডেভেলপ করেছি। আজকে দেখো, এবার আমরা তো ইন্ট্রোডিউস করে দিলাম ইনঅ্যাক্টিভেটেড অ্যাটিনিউটেড প্যাথোজেন্সটাকে, তাহলে আমাদের বডিতে তারপর কি হবে? The antibodies produced against this antigen, যে অ্যান্টিজেন্সটা ইনঅ্যাক্টিভেটেড কন্ডিশনে হলেও ইন্ট্রোডিউস করা হয়েছিল, এবার কি হবে? সেই অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডিজ তৈরি হবে। আমরা জানি অ্যান্টিবডি ব্যাপারটা কি জিনিস। অ্যান্টিবডিজের পাওয়ার আছে অ্যান্টিজেনটাকে কিল করে দেওয়া। কিভাবে অ্যান্টিজেনটাকে কিল করা যেতে পারে? সেটা নিউট্রালাইজেশন, অপসোনাইজেশন, ডিফারেন্ট প্রসেস আছে এর জন্য। এবার নিউট্রালাইজ দ্য প্যাথোজেনিক এজেন্ট ডিউরিং দ্য অ্যাকচুয়াল ইনফেকশন। কিন্তু আমার ওই ইনঅ্যাক্টিভেটেড প্যাথোজেনকে কিল করার জন্য অ্যান্টিবডিজ তৈরি করে লাভ নেই। তার জন্য আমরা ভ্যাকসিন ইন্ট্রোডিউস করিও না হিউম্যান বডিতে। তার মোস্ট ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে যখন অ্যাকচুয়াল ইনফেকশন হয়, রিয়েল প্যাথোজেন্সটা এন্ট্রি করে, তখন আমার ওই ফাইটারগুলো, মানে আমার অ্যান্টিবডিজগুলো ওই রিয়েল অ্যান্টিজেনটাকে কিল করে দিতে পারে ভেরি ফাস্ট। এটার জন্যই ভ্যাকসিন। বুঝে গেল ব্যাপারটা কি বললাম আমি? দেখো, সাদিশটা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারলে? রূপসা, গার্গী, যারা যারা ক্লাস করছো তাতে সবাইকে বলছি, আমার নাম হয়তো বলতে পারছি না এই মুহূর্তে, সবাইকে বলছি, বুঝতে না পারলে লাইভ চ্যাটে লেখো। এবার দেখো আর একটা জিনিস দেখি, এই যে ভ্যাকসিন, এখান থেকে তোমরা কিন্তু অনেক কিছু ডিসকভারও করতে পারো। এই করোনা ভাইরাসের সিচুয়েশন থেকে বেরোবার তুমি একটা কোনো ওয়েও দিতে পারো আমাদেরকে। নিজেকে তুমি ছোট ভেবো না, যেটা সায়েন্টিস্টরা পারে না সেটা তুমিও পারো দিতে। সায়েন্সের ডিসকভার এইভাবেই হয়। একটু চিন্তা ভাবনা করো কি হতে পারে, ভাবো ব্যাপারটাকে নিয়ে, আরো ভাবো।
এই যে ভ্যাকসিন অলসো জেনারেট দ্য মেমোরি বি অ্যান্ড টি সেল। এই যে ভ্যাকসিন যখন আমরা অ্যাটেনিউটেড অর কিলডেড প্যাথোজেন্সকে কোথায় দেবো, হিউম্যান বডিতে দিয়ে দিলাম, তখন আমাদের বডিতে মেইনলি টু সেলস ডেভেলপ হয়, টু টাইপ অফ সেলস। একটা হচ্ছে মেমোরি বি সেল অ্যান্ড টি সেল। এবার দেখো, এবার এরাই কি করে তোমার প্যাথোজেন্সটাকে ফিউচারে যখন রিয়েল প্যাথোজেন্স তৈরি আসে বা ইনফেকশন করে তাকে কিল করে দিতে হেল্প করে। এবার আরেকটা জিনিস ভাবতে হবে আমাদেরকে, আমরা অনেক ভ্যাকসিনের নাম শুনেছি হয়তো, যেমন পোলিও ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিন, ডিপটি ভ্যাকসিন, এই ধরনের আরো অনেক ভ্যাকসিন আছে। আজকে তোমার এই করোনা ভাইরাসের জন্য যে ভ্যাকসিনটাকে নিয়ে কথা হচ্ছে, আমরা এই জেনেটিক্যাল মেটেরিয়ালকে বেস করে কোনো ভ্যাকসিনের কথা বলছি। যেমন আমরা অলরেডি কি করেছি জানো, ভ্যাকসিন আর প্রডিউস ইউজিং দ্য ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি। যেমন হেপাটাইটিস ভি ভ্যাকসিন প্রডিউস ফ্রম দ্য ইস্ট। আমরা আজকে বায়োটেকনোলজির একটা সাবজেক্টের কথা এনেছি। আজকে সব মনে করো ওয়ার্ল্ডের এভরি কান্ট্রি যে এই করোনা ভাইরাসের জন্য ভ্যাকসিন বানাতে চাইছে, তার মোস্ট ইম্পর্টেন্ট ওরা ফাইন্ড আউট করছে এই টেকনিকটা, যেটা রিকম্বিনেন্ট বায়োটেকনোলজি। তোমরা অনেকে ভাবছো তোমরা বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারো, মাইক্রোবায়োলজি নিয়েও পড়তে পারো, বা যারা ডক্টর হতে চাইছো তাদের আরো বেশি অপশন আছে। কারণ তারা যখন হিউম্যান বডি সম্বন্ধে জেনে যাবে, তারা এই ভ্যাকসিন ডিসকভার করা তাদের পক্ষে ব্যাপারটা অনেক ইজি। কারণ কোন ডিএনএ বা কোন আরএনএ হিউম্যান বডিতে কিভাবে এফেক্ট করবে তাদের আরো বেশি জানা থাকবে। তাহলে বায়োলজিক্যাল সায়েন্সের একটা বড় দিক আমাদের কাছে খুলতে চলেছে একটু একটু করে দেখো। তাহলে এই ভ্যাকসিন দুনিয়াটা কিন্তু খুব বড় দুনিয়া। এবার দেখো আর একটা জিনিস তোমাকে আমি বলি, সেটা হচ্ছে এই অ্যাক্টিভের ভ্যাকসিনেশনের পর আমরা একটু প্যাসিভ ইমিউনাইজেশনের কথা বললাম। অ্যাক্টিভ ইমিউনাইজেশন কেন বললাম, কারণ তোমার বডি অ্যাক্টিভলি ইনভলভ হলো অ্যান্টিবডিজ প্রোডাকশন করতে, সো ইট ইজ অ্যাক্টিভ ইমিউনাইজেশন। এবার তোমাকে আমি বলি প্যাসিভ ইমিউনাইজেশনে কি হয়। প্যাসিভ ইমিউনাইজেশনে তোমার বডি ডাইরেক্টলি ইনভলভ হয় না অ্যান্টিবডি প্রোডাকশনের জন্য। তাহলে কোথা থেকে অ্যান্টিবডিজ পাবো? ইট ইজ দ্য ডাইরেক্ট ইনজেকশন অফ প্রিফর্ম অ্যান্টিবডিজ। আমরা বাইরে থেকে অ্যান্টিবডি প্রোডাকশন করেছি, হয়তো সেটা কোনো হর্সের বডি থেকেও অ্যান্টিবডি কালেক্ট করেছি, করে রেডিমেড অ্যান্টিবডিজটা হিউম্যানের বডিতে ইনসার্ট করছি। দিগন্ত বুঝতে পারছো ব্যাপারটা? ক্লিয়ার জিনিসটা? শাশ্বত এই হচ্ছে আমাদের প্যাসিভ যেটা ইমিউনাইজেশনের কথা বলছি, যেখানে antibodies or antitoxin when quick immune response is required। আমরা ডাইরেক্ট মোডে অ্যান্টিবডিজ or antitoxin ইন্ট্রোডিউস করে দিচ্ছি। তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ ইমিউনাইজেশনের মধ্যে কোনটা ফার্স্ট অ্যাক্ট করবে? প্যাসিভ ইমিউনাইজেশন ফার্স্ট অ্যাক্ট করবে, কারণ এটা রেডিমেড বেসিসে অ্যান্টিবডিজ প্রোডাকশন করছে। আর দেখো ইমিউনাইজেশন এগেইনস্ট টিটেনাস ভ্যাকসিন অর স্নেক ভ্যাকসিন অর ভেনম, সেটা কিন্তু এই প্যাসিভ ইমিউনাইজেশনের এক্সাম্পলের মধ্যে আসছে। তাহলে তোমার বডি অ্যাক্টিভলি ইনভলভ হলো আর প্যাসিভলি ইনভলভ হলো, এর উপর বেস করে তোমার বডির মধ্যে অ্যান্টিবডিজ প্রোডাকশন হলো কি হলো না, এর উপর বেস করে কিন্তু আমরা টু টাইপের ইমিউনাইজেশনের কথা বললাম, প্যাসিভ ইমিউনাইজেশন আর অ্যাক্টিভ ইমিউনাইজেশন। ক্লিয়ার তো জিনিসটা একদম? নেক্সট দেখো, তার আগে একটা কথা বলি, ভুলে যাচ্ছিলাম আমি কথাটা। তোমাদের ক্লাস 12-এ আমাদের এই ধরনের যে বুকলেটটা তোমরা প্রায় সবাই পেয়ে গেছো, কিন্তু কিছু স্টুডেন্ট পাওনি, তাই না? যেসব স্টুডেন্ট তোমরা আন্দুলে বা চ্যাটার্জি হাটের আমার ইংলিশ মিডিয়াম ব্যাচের স্টুডেন্ট, বা সেটা বাংলা ভার্সানেও হতে পারে, বাট যারা চ্যাটার্জি হাট সেন্টারেই পড়ো বা আন্দুল সেন্টারে পড়ো, যারা এই বুকলেটটা এখনো পাওনি, যাদেরকে আমি পিডিএফ ফরম্যাটে হয়তো দিয়ে দিয়েছি, কিন্তু
আমি চাইছি কি বলতো, পিডিএফ এ অতটা পড়লে হয়তো চোখের ক্ষতি হতে পারে। সেই জন্য তোমরা একটা কাজ করো, এই উইকে তোমরা স্যাটারডে অ্যান্ড সানডের মধ্যে তোমার গার্জেনকে আমার আন্দুল হাওড়ায় যে সেন্টারটা আছে, আমার বাড়ির সঙ্গে আমার যে সেন্টারটা, সেখানে তুমি আসতে বলো। কখন বলবে? শনিবার রবিবার 4টে থেকে 6টার মধ্যে, ইভিনিং টাইমটা। আমি তার জন্য যে সুরজিৎ স্যারের ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি আমি, তুমি ওনার সঙ্গে মেনলি কন্ট্যাক্ট করতে হবে। আমি সেদিন থাকবো না, কারণ অন্য কাজ আছে। এবার দেখো, তা ওনার ফোন নাম্বারটা নোট ডাউন করে নাও, 8335864204। আবার বলছি, 8335864204। তুমি স্যারকে ফোন করবে, ফোন করে তুমি না, তোমার গার্জেনকে মেলে আসতে হবে, কারণ তো আমি তো থাকছি না, আমার সঙ্গে কথা হবে না। সেই জন্য তোমার গার্জেনকে তুমি পাঠাবে, উনি সুরজিৎ স্যারের সঙ্গে কথা বলে নেবেন, নিয়ে ওনাকে বলবে বুকলেটটা নিয়ে যেতে। যারা যারা পাওনি তাদের ক্ষেত্রে বলছি, যারা পেয়ে গেছো তাদের তো ওকে, কোনো অসুবিধা নেই, তারা তো এটা দেখেই পড়ছো। কারণ এখন কতদিন লকডাউন সিচুয়েশনটা বাড়তে চলেছে, এখন কিছুই আমরা বুঝতে পারছি না। সেই জন্য বুকলেটটা নিয়ে নিলেই বেটার হয়, বুঝতে পারছো তো? চেষ্টা করো, রিস্ক নিও না কিছু, তোমার ওপরেই আমি ছেড়ে দিলাম। তোমার গার্জেনের সঙ্গে আলোচনা করে ডিসিশন নেবে, নিও। সাসপেন্স ক্লিয়ার? ব্যাপারটা কি বললাম এখন বুঝতে পারলে তো ব্যাপারটা? দেখো, স্বপ্ননীল তোমার বন্ধু শাসমিত, তোমার দুজনেই তো এক স্কুলে পড়ো না, সাউথ পয়েন্টে। চিনতে পারছো শাসমিতকে? চেনো তুমি ওকে? ওকে, দেখো আমরা এবার অ্যালার্জির কথা বলি। এই অ্যালার্জি আমাদের রিয়েল লাইফের অনেকের প্রবলেম। অনেকের ডাস্ট অ্যালার্জি থাকে, অনেকে একটু দেখবে কেউ মনে করো কিছু বেগুন খেলেও কিছু মানুষের অ্যালার্জি থাকে, কিছু মানুষের এগের অ্যালার্জি থাকে, ডিম খেলে অ্যালার্জি হয়। তাহলে এই অ্যালার্জি ব্যাপারটা কি সেটা সম্বন্ধে একটু আমি তোমাকে জানাই। এই অ্যালার্জি কি হয় জিনিসটা? ইট ইজ দ্য aggregated response of the immune system to certain antigen present in the environment. অ্যান্টিজেন মানে ফরেন সাবস্টেন্স, এটা যাই হোক না কেন। এবার ওই অ্যান্টিজেনের সঙ্গে আমাদের বডি যদি ইমিউন সিস্টেম একটা রেসপন্স করে, সবার ক্ষেত্রে রেসপন্সটা করবে না, কারণ ওই রিসেপ্টর প্রেজেন্ট নেই বলে। যাদের রেসপন্স হয়, রেসপন্স করে বডি, তাদের ক্ষেত্রে অ্যালার্জি ডেভেলপ হয়। যেমন মনে করো, এই যে সাবস্টেন্সগুলোর কথা বলছি, যারা অ্যালার্জি কজ করে তাদেরকে বলে অ্যালার্জেন্স। কি বললাম? অ্যালার্জেন্স। সো what are the allergens? Substance causing the immune response, that is called the allergens. পোলেন গ্রেনস থেকে অনেকের অ্যালার্জি হয়, বুঝতে পারছো? স্বাদিষ্টা, উত্তরা, রূপসা, গার্গী, সমতা, সৃঞ্জনী। ক্লিয়ার জিনিসটা? দেখো, তাহলে যেমন পোলেন গ্রেনস হতে পারে, অ্যানিমাল ডেন্ড্রার হতে পারে, ফার হতে পারে, মাইটস ইন ডাস্ট হতে পারে, এগুলো সবই অ্যালার্জেন্সের মধ্যে আসে। এবার দেখি আমরা এই অ্যালার্জির জন্য আরেকটা জিনিস ভালো করে মাথায় রাখো। আমি তো বললাম এটা একটা ইমিউন রেসপন্স, তাহলে এর জন্য একটা অ্যান্টিবডিজ তৈরি হয়। স্পেশালি একটা অ্যান্টিবডিজ এই অ্যালার্জির জন্যই রেসপন্সিবল। কে গেল সেটা? The antibodies produced in the response to allergens, it is the IgE. কি বললাম? IgE অ্যান্টিবডিজ তৈরি হয়। কি কি সিম্পটমস তুমি দেখবে? স্নিজিং দেখতে পারো, ওয়াটারি আইজ দেখতে পারো, বা রানিং নোজ দেখতে পারো, ডিফিকাল্টি অফ ব্রিদিং দেখতে পারো, কিছু র্যাশ দেখতে পারো বডিতে, ইনফ্ল্যামেশন দেখতে পারো, কিছু সোয়েলিং হতে পারে হাতে বা ডিফারেন্ট পার্টসে। এগুলো সব সিম্পটমস অফ অ্যালার্জি। বুঝে গেল জিনিসটা? খুব ইজি জিনিসটা মাথায় রাখতে হবে আমাদেরকে। এবার দেখো, আর একটা জিনিস আমি দেখাচ্ছি, ভালোভাবে শোনো। Allergy is due to the release of a chemical like histamine and serotonin from the mast cell. আমাদের ইমিউন রেসপন্সের জন্য না ডিফারেন্ট টাইপ অফ সেল আছে। তোমরা তো ফ্যাগোসাইটিক সেলটার নাম আগেই শুনেছো, আমি এখন একটা নতুন সেলের নাম বলি, এটাকে আমি বলছি মাস্ট সেল। এই মাস্ট সেল যখন এই অ্যালার্জেন্সের সঙ্গে রিঅ্যাকশন করে উইথ দ্য হেল্প অফ IgE অ্যান্টিবডিজ,
তখন টু টাইপ অফ কেমিক্যাল রিলিজ হয়, তার নাম দিয়েছি আমরা হিস্টামাইন আর সেরোটোনিন। আর এই দুটো কেমিক্যাল সাবস্টেন্সই মেন অ্যালার্জির সিম্পটমস এর জন্য রেসপন্সিবল। বুঝে গেল ব্যাপারটা? ক্লিয়ার? টু ডিটারমাইন দ্য কজ অফ অ্যালার্জি। এবার কোনো মানুষের কিছু প্রবলেম হয়েছে, কিন্তু কিসের জন্য অ্যালার্জিটা হচ্ছে, কি খেলে অ্যালার্জি হচ্ছে, এটাকে আমরা যদি ডিসাইড করতে চাই, ডিটারমাইন করতে চাই, কেমন ভাবে করব? The patient is exposed to or injected with a very small dose of possible allergens. তখন আমাদের কি করতে হয় জানো? খুব স্মল ডোজ অফ ওই পসিবল অ্যালার্জেন্স গুলোকে ইনজেক্ট করে করে দেখতে হয় সিম্পটমস তৈরি হচ্ছে কি হচ্ছে না। এইভাবে আমরা ডিসাইড করতে পারি which one is the main allergen which cause the allergy. খুব ইজি ওয়ে, নট টাফ। কিন্তু এর ট্রিটমেন্টটা কি? এই অ্যালার্জির ট্রিটমেন্টটা কিন্তু ভেরি টাফ, জানো তো, মানে ইজি নয়। এই অ্যালার্জির জন্য কিছু ড্রাগস আছে যেগুলো অ্যান্টিহিস্টামাইন, বুঝতে পারছো নামটা থেকে, ওরা হিস্টামিন এই কেমিক্যালসটাকে নষ্ট করে দিতে পারে। এছাড়া অ্যাড্রিনালিন, কিছু স্টেরয়েড টাইপ অফ যে আমরা হরমোনস গুলো, সেগুলো অ্যাজ লাইক ড্রাগস হিসেবে ইউজ করা হয় টু ট্রিট দ্য অ্যালার্জি। বুঝে গেল ব্যাপারটা? এবার দেখো, মডার্ন ডে দ্য লাইফস্টাইল রেজাল্ট দ্য লোয়ারিং দ্য ইমিউনিটি and more sensitivity to allergens. আজকে আমাদের যখন লাইফস্টাইল প্রবলেম হয়েছে, আজকে আমাদের পলিউশন গেছে ইনক্রিজ হয়ে, সেই জন্য ম্যাক্সিমাম মানুষের মধ্যেই কিন্তু আস্তে আস্তে অ্যালার্জির সিম্পটমস আমরা একটু একটু করে দেখতে পাচ্ছি। এর জন্য আমরাই দায়ী, আমাদের লাইফস্টাইল দায়ী, আমাদের পলিউশন ক্রিয়েশন দায়ী। বুঝতে পারছো? সো আজকে অনেক মানুষের মধ্যে দেখবে অ্যাজমার মতো প্রবলেম থাকে। কি হয় সেখানে? এটা মেইনলি রেসপিরেটরি ডিজিজ ডিউ টু অ্যালার্জির জন্যই হয়। তার ব্রিথ করতেই তার প্রবলেম হয়। বুঝতে পারছো? এটাকে খুব ডেঞ্জারাস টাইপ অফ অ্যালার্জি বলতে পারো। এই হচ্ছে আমাদের অ্যালার্জি। তোমার রিয়েল লাইফের জন্য এই জিনিসটা একটু শেখা উচিত তোমার। এবার দেখো, আমরা চলে আসি একটা অটো ইমিউনিটির ব্যাপারটাকে নিয়ে। কি বলছি আমরা? অটো ইমিউনিটি। এই যে অটো ইমিউনিটির কথা বলছি, নামটা শুনে বুঝতে পারছো এটা যেন একটি অটোমেটিক ওয়েতে হতে থাকছে, তাই না? মানে here due to the genetic other unknown some reason body attack the cells the result in the autoimmunity. মানে আমাদের বডির ব্লাড সেলস গুলো যেগুলো আছে, টি সেলই হোক বা লিম্ফোসাইটস গুলোর কথাই তুমি ভাবো, সেই সেলগুলোর একটা ডিস্টিংগুইশিং পাওয়ার আছে কোনটা আমাদের ওন সেলস আর কোনটা ফরেন সেলস। বাট কিছু কিছু জেনেটিক্যাল রিজন বা কিছু আননোন কিছু রিজনে এই যে সেলসগুলো না ডিস্টিংগুইশ করতে ভুল করে ফেলে। ওরা ওন কিছু সেলসকেই ভাবে ফরেন সেলস, আর ফরেন সেলস হলেই তোমার সেলসগুলো কি করবে? ওই ফরেন সেলস হলে তাকে ডেস্ট্রয় করে দিতে চাইবে। সো ইন দ্যাট টাইম ওন সেলসগুলোই ডেস্ট্রয় হয়ে যেতে থাকে। সো ইট ইজ দ্য অটোইমিউনিটি। অটোইমিউন ডিজিজের কথা বলছি, যেমন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, এটা হচ্ছে একটা খুব কমন অটোইমিউন ডিজিজের মধ্যে আসে। বুঝে গেল ব্যাপারটা? তাহলে এইটা একটু তোমাকে মনে রাখতে হবে, এক্সাম্পলটা মনে রাখতে হচ্ছে। ক্লিয়ার? দেখো, এবার আজকের জন্য একটা কোশ্চেন বলো দেখি, কে পারবে অ্যানসারটা? চেষ্টা করো একটুখানি। সেটা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গানস কাকে বলছি আমরা? কোশ্চেন নাম্বার 1 ধরো, এটা প্রাইমারি লিম্ফয়েড অর্গান। 1 এর অপশনটা লেখো দেখি, এ বি সি ডি করে কোনটা হয়, ফটাফট লেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 2 তে আসো। স্প্লিন, তার শেপটা আমরা জিজ্ঞাসা করছি, এটা কোশ্চেন নাম্বার 2। এ বি সি ডি কোনটা হবে অ্যানসারটা লেখার চেষ্টা করো। Question number 3, which of the following is a physical barrier? আগের দিন পড়িয়েছিলাম, চেষ্টা করো লিখতে। Question number 3 এটা। তুমি শুধু লিখবে 3 এর অপশন কোনটা, 3A, 3B, 3C। যারা যারা ইনপুট করছো, আমি এটা পরে দেখবো, বুঝতে পারবো, তারা এই ক্লাসে
প্রেজেন্ট ছিলে, রাইট? এটা আমার জানা দরকার খুব। কোশ্চেন নাম্বার 3 লেখো, দেখি কোনটা কে পারবে, লেখো। কোশ্চেন নাম্বার 4, the primary and secondary immune response are carried out with কোন সেলসটা নিয়ে? কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 5 চলে আসি, এক্সাম্পল অফ প্যাসিভ ইমিউনিটি। কোশ্চেন নাম্বার 6, preparation of antigenic protein of a pathogen or inactivated pathogen is called, option লেখো। কোশ্চেন নাম্বার 6, the antibodies produced against the allergens are, কোনটা তৈরি হয় সেটা লেখার চেষ্টা করো। এই হচ্ছে আজকে আমরা এই পার্টটা দেখে নিলাম। তাহলে এর পরের দিন আমরা পরের পার্টটাকে নিয়ে ডিসকাশনের মধ্যে আসবো। ক্লিয়ার তো? আর শোনো ভালো করে, তোমাদের পরের উইকে আমরা একটা টেস্ট নেব। কিসের উপর জানো? টেস্টটা হচ্ছে তোমার, আমরা তো অনেকগুলো চ্যাপ্টার পড়িয়ে ফেলেছি, আমরা যারা যারা পুরনো ক্লাসগুলো করেছো, সবাই করেছো আই থিঙ্ক, তাদের জন্য বলি, আমরা দুটো চ্যাপ্টারের ওপর 2 দিন টেস্ট নেব। প্রথম দিন পরের উইকে আমি তোমাকে নেক্সট ওয়ান ডে শিডিউল দিয়ে দেবো, তাও বলে রাখছি আগে থেকে। তোমাকে নেক্সট ধরে নাও টিউসডেতে তোমার এক্সাম থাকবে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ারটার ওপর, রাইট? এই টেস্টগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে রিফা, ভালো করে শুনে নাও, শ্রেয়া, অঙ্কিতা, প্রত্যেকটা স্টুডেন্টকে বাবা পরের উইকে একটু অনলাইন থাকতেই হবে টেস্টের সময়। ক্লিয়ার? আর তোমাকে থার্সডেতে আমরা টেস্ট নেব স্ট্র্যাটেজিস অফ ফুড এনহ্যান্সমেন্ট, এই চ্যাপ্টারটা। যারা ক্লাস করেছো তাদেরকে বলছি, বা যারা নতুন ভর্তি হয়েছে হয়তো তাদেরকে বলবো ইউটিউবে যাও, গিয়ে এই ক্লাসগুলোকে আবার দেখো। এই বছর তোমাদের ক্ষেত্রে খুব বড় একটা অপশন আছে, বুঝতে পারছো? তোমরা তাহলে এই দুটো টেস্ট দিতে হবে, এবং এই টেস্টের নাম্বার কত পাচ্ছ সেটাকে গার্জেন সিগনেচার করে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে আমাকে। এবং যারা যারা পাঠাবে না তাদেরকে কিন্তু আমরা গার্জেনকে কল করব, আগে থেকেই বলে রাখছি তোমাকে। সেই জন্য এখন থেকে একটু সচেতন হও, ওই পরীক্ষাগুলো তোমাকে দিতেই হবে। তুমি অন্য জায়গায় অনলাইনে ক্লাস করতেই পারো, করো, কোনো অসুবিধা নেই, বাট এই দুটো টেস্ট নেক্সট উইকে যেটা হতে চলেছে তোমার ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি। এবার এই রেসপন্সিবিলিটি তুমি যদি না নাও, মানে না দাও টেস্টটা, তোমার গার্জেনকে নিতে হবে, তোমাকে নিতে হবে। বুঝতে পারছো? টেস্টটা কিন্তু ম্যান্ডেটরি, আমি আগে থেকেই তোমায় বলছি। একদিন তুমি অন্য টিউশন সেটাকে অফ করে এই টেস্ট কিন্তু দাও। তুমি ক্লাস পরে করবে, করে নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমায় টেস্ট দিতেই হবে সেই দিন। ক্লিয়ার? আর এইটুকুনি পার্ট কিন্তু তুমি করেও রাখো। আর এছাড়াও আমরা এই উইকে আর একদিন ক্লাস আছে, এই চ্যাপ্টারটাকে আরেকটু কন্টিনিউ করে নেবো। আজকে তাহলে তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যারা আমার খুব কাছের স্টুডেন্ট, তোমাদের ভালো করতেই হবে, তোমাদের ভালো আমরা করাবোই। এর জন্যই আমাদের এত চেষ্টা, তোমাদের এত জোর করে এক্সাম নেওয়া, তোমাদের সঙ্গে এত লড়াই করা, তোমাদের হোমওয়ার্ক চাওয়া, কিন্তু তোমাদের ভালো করাতেই হবে, কারণ তোমরা আমার খুব কাছের স্টুডেন্ট, তাই তো? সেজন্য কাছের স্টুডেন্ট, কাছের মানুষের জন্য একটু না ভালো কিছু আমরা করবই। তোমরা আছো তো আমাদের সাথে? নিশ্চয়ই থাকবে। পরীক্ষা দাও, এক্সাম দাও ভালো করে নেক্সট উইকে, আর এই পার্টটা কিন্তু ভালো করে পড়ে নিও। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ বেস্ট অফ